আজকে তোমাদের জন্য একটা মৎস্যকন্যার গল্প নিয়ে এসেছি। আশা করছি তোমাদের কাছে এই ড্রামাটা অনেক বেশি ভালো লাগবে। একজন মৎস্যকন্যা যে কিনা তার 1000 বছরের শক্তি দিয়ে একজন মানুষকে বাঁচায়, আর তার সাথে সময় কাটাতে কাটাতে সে তাকে ভালোবেসে ফেলে। ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিড কিয়ান আমাদেরকে বলছিল পৃথিবীতে সত্যি সত্যি জলপরি রয়েছে, কিন্তু কেউ জানে না যে আমিও একজন জলপরি। কিছুক্ষণ পর সে ওয়াটার পার্কে তার স্বামী শ্যাং এবং তার ছেলে আন আসে। কিয়ান তখন ফ্ল্যাশব্যাকের কথা ভাবতে শুরু করে। সে যখন তার স্বামীর কোট ধরেছিল তখন সেটার ভেতর থেকে সে একটা নেকলেস পেয়েছিল। সে তখন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে ভেবেছিল তাদের 8ম ইউনিভার্সিটি আসতে চলেছে, তাই তার হাজবেন্ড তাকে সেটা উপহার হিসেবে দিবে। আজকেই তাদের 8তম বিবাহ বার্ষিকী ছিল, তাছাড়া আনের জন্মদিনও ছিল। তার হৃদয় তখনই ভেঙে যায় যখন সে আরেকটা মেয়েকে তার স্বামীকে কিস করতে দেখে। তারা যখনই সেখান থেকে চলে যেতে শুরু করে তখন কিয়ান সে মেয়েটার চেহারা দেখার অনেক চেষ্টা করে, কিন্তু সে মেয়েটার চেহারা সে দেখতে পায় না। তারপর আমাদের 9 বছর আগে সিন দেখানো হয়, যেখানে কিয়ান আমাদেরকে বলছিল সে ছিল একজন জলপরি রাজকন্যা। আজকের দিনে শ্যাংয়ের সাথে তার দেখা হয়েছিল। কিয়ান যখন পানির নিচে বসেছিল তখন সে কাউকে পানিতে ডুবতে দেখতে পায়। তার নেকলেস থেকে আওয়াজ আসে, মানুষের দুনিয়া অনেক বেশি ক্ষতিকর, তুমি সেখানে যেও না। কিন্তু সে তার নেকলেসের কোনো কথাই শোনে না। সে ছেলেটা আর কেউ নয়, শ্যাংই ছিল। সে শ্যাংকে বাঁচায়। সে পানির উপর ওঠার কারণে তার পা তখন হয়ে যায়, সে একেবারে মানুষ রূপ ধারণ করে। শ্যাং তখন কিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জীবন বাঁচিয়েছ? তখন কিয়ান বলে হ্যাঁ। তারপর থেকে কিয়ান এবং শ্যাং একে অপরের সাথে অনেক বেশি সময় কাটাতে শুরু করে। আস্তে আস্তে শ্যাংয়ের সাথে থাকতে থাকতে সে সবকিছু শিখে যায়। সেও তখন তাকে ভালোবেসে ফেলে। কিন্তু কিয়ান আমাদেরকে বলে তার এত সাহস ছিল না সে ভালোবাসার কথা শ্যাংকে বলবে। একদিন শ্যাং যখন ড্রাঙ্ক ছিল সে তখন কিয়ানকে বলে আমি তোমাকে ভালোবাসি। সব কিছু ভেবে এখন কিয়ান কান্না করছিল। এখানে আমাদের একটা অদ্ভুত আওয়াজে বলা হয়, কোনো জলপরীকে যদি কোনো মানুষ ধোঁকা দেয় তাহলে সে কখনই আর মানুষ রূপ ধারণ করতে পারবে না। তখন তার নেকলেস থেকে আওয়াজ আসে, 7 দিনের মধ্যে তোমাকে সাগরে ফিরে যেতে হবে, না হলে তুমি মারা যাবে। কিয়ান তখন বলে আমি জানি, কিন্তু আমার বাচ্চাকে ছেড়ে আমি কিভাবে যাব। অন্যদিকে আনের বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল। কিয়ান দূরে দাঁড়িয়েছিল। সে তখন সে মেয়েটাকে দেখে ফেলে, যে মেয়েটার নাম ছিল টিনা। কিয়ান তখন ভাবছিল শ্যাং তো এই মেয়েটার ছবি অনেক দিনই নিজের কাছে গুছিয়ে রেখেছিল। সে যখনই তার ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করত সে বলতো সে শুধুমাত্র তার একজন বান্ধবী। বর্তমানে আমরা দেখতে পাই শ্যাং এখন সেই নেকলেসটা টিনাকে দিচ্ছিল। আনান শ্যাংকে জিজ্ঞেস করে, বাবা মা কেন আমার জন্মদিনে আসলো না? টিনা তখন বলতে শুরু করে, তুমি এত সুন্দর সময় কেন তোমার মার নাম নিচ্ছ? তুমি না বলেছিলে তোমার বাবার এবং আমার সাথে থাকতে তোমার ভালো লাগে? আনান তখন বলে, মা আমাকে কখনোই সবকিছু ভালোভাবে খেতে দেয় না, কিন্তু আপনার সাথে থাকলে আপনি আমাকে সবকিছু ভালোভাবে খেতে দেন। আন্টি আমার আপনার সাথে থাকতে ভালোই লাগে, আপনি কি আমার মা হবেন? শ্যাং তখন বলে, তোমার আন্টিকে এ কথা বলা ঠিক হয়নি। টিনা তখন শ্যাংয়ের হাতের উপর হাত রাখে আর বলে, সে বাচ্চা তাই সে বুঝতে পারেনি কি বলা উচিত আর কি বলা উচিত না। সব কিছু শুনে তার অনেক বেশি খারাপ লাগে, তাই সে শ্যাংকে কল করে, কিন্তু শ্যাং তার কল একেবারে রিসিভ করে না। টিনা তখন শ্যাংকে বলে, তোমাকে এখন মাত্র কিয়ান কল করেছে, কোনো গুরুত্বপূর্ণ জিনিসও তো হতে পারে, তুমি কেন কল রিসিভ করলে না? শ্যাং তখন বলে, কি গুরুত্বপূর্ণ কিছু হবে, সে তো কোনো জবও করে না। কিয়ান ভাবছিল আমি আনানকে ছেড়ে কিভাবে যাব। তখন তার নেকলেস থেকে আওয়াজ আসে, তুমি এখানে থেকেই বা কি করবে? 7 দিনের মধ্যে তুমি এখানে থাকলে মারা যাবে। যেভাবে সময় আগাবে তার শরীর থেকে আঁশ বের হতে থাকবে। কিয়ান ভাবছিল আমি আমার বাচ্চাকে ছেড়ে কিভাবে যাব, তার থেকে ভালো আমি মরেই যাব। পরের দিন কিয়ান যখন আনানকে স্কুলে পাঠাচ্ছিল তখনই তার মাথা ঘুরে যায়। শ্যাং তখন তাকে ধরে। শ্যাং তখন তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তোমার শরীর কি ভালো না? কিয়ান বলে, আমি অনেক রাত পর্যন্ত আনের জন্য অপেক্ষা করেছি। শ্যাং তখন কিয়ানকে বলতে শুরু করে, কালকে আমি আনকে একটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিলাম।
তাই আসতে আসতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আনান তখন বলতে শুরু করে, কিন্তু কালকে তো আমরা। শ্যাং তখন তাকে থামায় আর সে কিয়ানকে বলে, তুমি কিছু মনে করো না, আজকে তুমি আমার জায়গায় আনানকে স্কুলে নিয়ে যাও। আনান তখন তার বাবাকে বলতে শুরু করে, বাবা আমি আপনার সাথে যেতে চাই, আন্টির সাথে খেলা করতে চাই, আমি মায়ের সাথে একেবারে স্কুলে যেতে চাই না। এ কথা শোনার পর কিয়ানের অনেক বেশি খারাপ লাগে। তখন শ্যাং তাকে বলতে শুরু করে, আমি তো ভুলেই গিয়েছিলাম, কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, আমি আমার কাজে অনেক বেশি বিজি ছিলাম, তাই আমি তোমার জন্য একটা ফ্রেম নিয়ে এসেছি আজকে। যখনই আমার মনে পড়েছে আমাদের বিবাহ বার্ষিকী চলে গেছে, তখনই আমি তোমার জন্য এটা বাধাই করে নিয়ে এসেছি। শ্যাং তখন তাকে বলে, যখন আমরা বিয়ে করেছিলাম তখন আমাদের কাছে কোনো কিছুই ছিল না, কিন্তু আমি তোমাকে ওয়াদা করেছি যখন আমরা দ্বিতীয়বার বিয়ে করব অনেক জাঁকজমকপূর্ণভাবে করব। শ্যাং তখন বলে, আমাদের লেট হয়ে যাবে। তারপর সে আনানকে নিয়ে সেখান থেকে চলে যায়। শ্যাং চলে যাওয়ার পর সে তখন সে ফ্রেমটা পানিতে ফেলে দেয়। পরের সিনে আমরা কিয়ানকে একটা বই পড়তে দেখতে পাই, যেটার মধ্যে লেখা ছিল আন কি খেলে তার অ্যালার্জি রিয়েকশন হয়। তখনই কিয়ানের হাতে আবার ব্যথা করতে শুরু করে। কিয়ানকে তখনই তার নেকলেস বলছিল, তোমার তাড়াতাড়ি করে সমুদ্রে ফিরে যেতে হবে, সময় আস্তে আস্তে পার হচ্ছে, তুমি বেশিক্ষণ মানুষ রূপ ধারণ করে থাকতে পারবে না। কিয়ান তখন বাথটাবে চলে যায়, কারণ তার অনেক বেশি খারাপ লাগছিল। টিনা তখনই কিয়ানকে একটা ভিডিও পাঠায়, যেটার মধ্যে দেখা যাচ্ছিল শ্যাং এবং টিনা একসাথে বিয়ে করছে, তাদের সাথে আবার আনানও ছিল। সবাই তাদের অনেক প্রশংসা করছিল। আনান বলছিল, আমার আন্টি এবং বাবা দুইজনকে এই ফেরি টেলসের রাজকুমার এবং রাজকুমারী মনে হচ্ছে। টিনা আনানকে বলছিল, তুমি চাইলে আমাদের সাথে ছবি ক্লিক করাতে পারো। শ্যাং তখন টিনাকে বলছিল, তুমি কিভাবে আমাকে থ্যাংক ইউ করবে। তখন সে লজ্জা পেয়ে টিনা শ্যাংকে কিস করে। এসব কিছু দেখে কিয়ান বলছিল, তাহলে এটাই তোমার ইম্পর্টেন্ট মিটিং। তারপর আমাদেরকে আনানকে দেখানো হয়, সে অনেকগুলো চিপ খেয়েছিল আর চকলেট খেয়েছিল। অন্যদিকে আমরা শ্যাং এবং টিনাকে অনেক বেশি কাছাকাছি দেখি। শ্যাং তাকে বলছিল, অনেক দেরি হয়ে গেছে, এখন আমাকে বাসায় যেতে হবে। টিনা তাকে থামানোর চেষ্টা করেছিল আর বলছিল, আজকে আমার সাথেই থাকো। শ্যাং তাকে বলে, অনেক রাত হয়ে গেছে, আমি কালকে তোমার সাথে দেখা করতে আসব। টিনা তখন শ্যাংকে বলতে শুরু করে, আমি চাই তুমি যেই জায়গায় কিয়ানকে বিয়ে করেছিলে সেই জায়গায় আমাকে বিয়ে করো। শ্যাং তখন তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো। টিনা তখন প্রেগনেন্সি রিপোর্ট বের করে আর বলে, আমি তোমার বাচ্চার সাথে প্রেগনেন্ট, শুধুমাত্র আমার মনকে বোঝানোর জন্য তুমি আমাকে একবার বিয়ে করো। শ্যাং তখন রাজি হয়ে যায় এবং সে বলে, তুমি তো জানো আমি তাকে সেই জায়গায় বিয়ে করব, প্রমিস করেছি। টিনা তখন তাকে বলতে শুরু করে, সেদিন বিয়ে না করলে তার আগের দিন তো তুমি আমাকে বিয়ে করতেই পারো, আমিও তো তোমার জন্য কত বছর ধরে অপেক্ষা করছি। শ্যাং তখনও তার কথায় রাজি হতে চায় না। টিনা তখন বলে, এটাই আমার শেষ ইচ্ছে, এটা শুধুমাত্র নাটকের বিয়ে হবে। তারপর সে শ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি আবার কিয়ানকে ভালোবেসে ফেলেছ। শ্যাং তখন তাকে বলে, তুমি এসবের কাছ থেকে দূরেই থাকো, তাহলেই ভালো হবে। টিনা তখন তাকে জড়িয়ে ধরে আর বলে, এটা শুধুমাত্র নাটকের বিয়ে হবে। শ্যাং তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদের কিয়ানকে দেখানো হয় অনেক বজ্রপাত হচ্ছিল, তাই সে অনেক ভয় পাচ্ছিল। শ্যাং তখন তার কাছে আসে, তাকে জড়িয়ে ধরে আর বলে, সবকিছু ঠিক আছে। কিছুক্ষণ পর সেখানে আবার আনানাস এবং সে অজ্ঞান হয়ে যায়, কারণ সে অনেক চিপস এবং চকলেট খেয়েছিল। কিয়ান তাড়াতাড়ি তার কাছে আসে। শ্যাং তখন তাকে বলে, তুমি থাকো, আমি তাড়াতাড়ি করে তার জন্য ওষুধ আনছি। শ্যাং সেখানে যাওয়ার পর কিয়ান তার হাত কাটে এবং জলপরীর রক্ত তাকে খাওয়ায়, কারণ যে কোনো অসুখ ঠিক করতে জলপরীর রক্ত অনেক তাড়াতাড়ি কাজ করে। তার রক্ত খাওয়ানোর পর আস্তে আস্তে আনানের শরীর একটু ভালো হতে শুরু করে। শ্যাং ওষুধ আনলে কিয়ান সে ওষুধ এবং পানি ফেলে দেয় আর বলে, তুমি কি জানো না তার কোন কোন জিনিসে অ্যালার্জি। তুমি জানো তার চকলেট এবং বাদামে অ্যালার্জি, তারপরও কেন তুমি তাকে সেসব কিছু খেতে দিয়েছ। আনান ওঠার পরে কিয়ানের ওপরে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমাকে পছন্দের কোনো কিছুই খেতে দাও না, তুমি আমাকে চকলেট খেতে দাও না, বাদাম খেতে দাও না, কোনো কিছুই খেতে দাও না, আমি তোমার মতো মা একদমই চাই না। তখন সে অনেক বেশি স্যাড হয়ে যায়। শ্যাং তখন কিয়ানকে বলতে শুরু করে, তুমি তার কথা খারাপভাবে নিও না, সে তো বাচ্চা মানুষ। কিয়ান তখন শ্যাংকে জিজ্ঞেস করে, আমি যদি কোথাও চলে যাই তুমি কি আমাকে খুঁজবে। শ্যাং তখন তাকে বলতে শুরু করে, তুমি কি পাগলের মতো কথা বলছো, তোমার এই
দুনিয়ায় আমি ছাড়া কি আর কেউ আছে নাকি? আর যদি এরকম কখনো হয়ও আমি আমাকে ছেড়ে কোথাও যেতে দিব না। তুমি আমার ওয়াইফ হয়েই থাকবে। আর আমি জানি তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই কথা বলে সে তাকে হাগ করে। কিয়ান যখন সেখান থেকে চলে যাচ্ছিল, শ্যাং তাকে ডাকে আর বলে, তোমার কি এ পাথরের কথা মনে আছে? আমি সে পাথরের আংটি বানাচ্ছি যাতে আমি তোমাকে এটা দিয়ে বিয়ে করতে পারি। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যখন শ্যাংয়ের কোম্পানি একেবারে দেউলিয়া হয়ে গিয়েছিল। কিয়ান তার কাছে অনেকগুলো মুক্তা আনে এবং সে তার হার্ট স্টোন বের করে তাকে দেয়। আর সে তাকে বলে, তুমি এসব বিক্রি করে তোমার কোম্পানি বাঁচাতে পারবে। সে তার হার্ট স্টোন তাকে দিয়েছিল আর বলেছিল এটা অনেক বেশি এক্সপেন্সিভ, সে অনেক দামে বিক্রি করতে পারবে। শ্যাং তখন এসব কিছু পেয়ে খুশি হয়ে যায় আর সে তাকে কিস করতে শুরু করে। কিয়ান বর্তমানে শ্যাংকে জিজ্ঞেস করে, তুমি এই স্টোনটাকে কেন বিক্রি করনি? শ্যাং তখন তাকে বলে, যত বিপদই চলে আসুক না কেন আমি এই স্টোন কখনোই বিক্রি করব না, কারণ আমি জানি এটা তোমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। শ্যাংয়ের কাছে তখনই একটা কল আসে এবং শ্যাং কথা বলতে শুরু করে। কিয়ানের কাছে টিনার মেসেজ আসে আর বলে সে, দেখো আমি একটা কল তোমার স্বামীকে করবো আর সে আমার কাছে কিভাবে ছুটে চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই শ্যাং কিয়ানকে বলতে শুরু করে, অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমাকে যেতে হবে। আমি এখনই চলে যাচ্ছি, তুমি বেশি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি করে ফেরত চলে আসব। শ্যাং তারপর সেখান থেকে চলে যেতে শুরু করে। কিয়ান তখন টিনার মেসেজ দেখে কান্না করতে শুরু করে। কিয়ান ভাবছিল সে একটা কল করেছে, সে চলে গেল, কিন্তু আমাদের বিবাহ বার্ষিকীর কথা তার একবারও মনে পড়ল না। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়। শ্যাং বারবার কিয়ানের সাথে কথা বলতে চাইছিল। কিয়ান তার সাথে কথা বলতে চাইছিল না। শ্যাং তখন তাকে বলে, তুমি কি আপসেট? তখনই কেউ ডোরবেল বাজাচ্ছিল। যখনই দরজা খোলা হয় দেখা যায় টিনা চলে এসেছে। কিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। শ্যাং তখন তাকে জিজ্ঞেস করছে, তুমি এখানে কি করতে এসেছো? টিনা তখন বলে, কালকে রাত্রে তুমি যে ফাইল আনার কথা বলেছিলে সেই ফাইল আমি দিতে এসেছি। টিনা কিয়ানকে দেখে হাসছিল। তখন কিয়ান তাকে জিজ্ঞেস করে। তখন টিনা বলে, শ্যাং কোম্পানিতে বলেছিল তার ওয়াইফ একেবারে আমার মতো দেখতে। এই কথা শুনে কিয়ান তখন সেখান থেকে যেতে শুরু করে। তখন টিনা বলে, শ্যাংকে দেখলে আমার এক্স বয়ফ্রেন্ডের কথা আমার মনে পড়ে, যে কিনা আমাকে অনেক বেশি পছন্দ করতো। হাই স্কুলে থাকতে আমাদের ভালোবাসা শুরু হয়েছিল, কিন্তু আমাদের বাবা মা সেই বিয়েতে রাজি ছিল না, তাই আমাদের আলাদা হয়ে যেতে হয়েছিল। আমি তখন অ্যাব্রোডে চলে গিয়েছিলাম। সে তখন এটা সহ্য করতে না পেরে সমুদ্রে তখন সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে সে বেঁচে গিয়েছিল আর অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছিল। কিন্তু এখনো সে আমাকে ভুলতে পারেনি, তার কাছে এখনো আমার ছবি রয়েছে। তারপর সে কানে কানে কিয়ানকে বলে, তুমি তো নিশ্চয়ই তার শার্টের পকেটে আমার ছবি দেখেছো। কিয়ান তখন তাকে বলে, যদি এতই ভালোবাসো তাহলে কেন তুমি তার কাছে চলে যাচ্ছ না? টিনা তখন তাকে বলে, কিছু মানুষ অন্যের জিনিসের ওপর অনেক বেশি অধিকার দেখায় আর তা ফিরিয়েও দেয় না। কিয়ান তখন তাকে বলে, তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তোমাকে অনেক বেশি ভালো মানাবে, আমি তোমাদেরকে ব্লেসিং দিতে চাই। তখনই সেখানে আনান চলে আসে। তখন টিনা গিয়ে আনানকে ধরে আর বলে, আমি তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি, কিন্তু সে বলে আমি আমার মায়ের সাথে যাব। আনান তখন তাকে বলে, আমি তোমাকে একেবারে পছন্দ করি না, আমি মায়ের সাথেই যাব। টিনা তখন কিয়ানকে বলে, তুমি কোনো কিছু মনে করো না, আমি আর শ্যাং এখন চলে যাব অফিসে আর আমরা তাকে স্কুলেও ছেড়ে দেব। তারপর সে আনানকে নিয়ে যায় তার সাথে। আনান একেবারে যেতে চায় না, কিন্তু সে তাকে জোর করেই নিয়ে যাচ্ছিল। পরে সিনে কিয়ান যখন আনানের সাথে বসেছিল, সে তখন আনানকে বলছিল, ফিউচারে তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আনান তখন কিয়ানের কাছে ক্ষমা চায় আর বলে, মা রাতে আমি একটু বেশি রাগ দেখাচ্ছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন কিয়ান বলে, আমি বুঝতে পেরেছি, তোমার কিছু বলার দরকার নেই। আনান তখন তার মাকে বলে, মা তুমি আমাকে ছেড়ে কি কোথাও চলে যাবে? তখন সে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, এখন তোমার ঘুমানোর সময় হয়ে গেছে। তারপর সে তাকে ঘুম পাড়ানো শুরু করে। কিয়ানের তখন আবারও খারাপ লাগছিল। তাকে বলা হচ্ছিল, তোমার শরীর এখন লিমিট পার করে ফেলছে, তুমি কবে বাসায় যাবে? তোমাকে খুব শীঘ্রই সমুদ্রে ফিরতে হবে, না হলে তুমি এখানে মারা যাবে। কিয়ান বলে, আমার কিছু কাজ তার আগে করতে হবে। শ্যাং তো এটাও জানে না আনের কিসে অ্যালার্জি। সে তার ছেলের কথা ভেবে কান্না করতে শুরু করে। তার চোখের এক একটা পানি তখন পাল হয়ে যাচ্ছিল। সে তখন আনানের জন্য সে সব পালগুলো কালেক্ট করে রেখে দেয়।
তার তো সমুদ্রে চলে যেতে হবে, তাই সে তখন তার রক্ত দিয়ে একটা নেকলেস বানিয়ে আনানকে পরিয়ে দেয় যাতে সে সবসময় সুরক্ষিত থাকে। কিয়ান ভেবে নেয় সে যাওয়ার আগে তার ছেলেকে সবকিছু বলবে, কিন্তু তার আগে তার অন্য আরেকটা কাজ করতে হবে। সে তখন সেই বইটা নেয়। কিছুক্ষণ পর সেখানে শ্যাং চলে আসে। শ্যাং আসার পর কিয়ান তাকে সে বই দেয় আর বলে এখানে লেখা আছে আনানের কি সব খাবারে অ্যালার্জি। তারপর সে শ্যাংকে বলে তুমি যখনই আনানকে বাইরে নিয়ে যাবে তখনই তুমি এসব খেলনাও সাথে করে নিয়ে যাবে। শ্যাং তখন তাকে বলে তুমি কেন এসব কথাবার্তা বলছো। তখন কিয়ান তাকে সামনে দেখায় আর বলে এখানে আমি ফিউচারের জন্য আনানের সব কিছু রেখেছি, তাছাড়া ফিউচারে তার জন্মদিনের উপহারও আমি এখানে রেখেছি। অন্যদিকে আমরা কিয়ানের ভাই জিজিকে দেখতে পাই। সে তো কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল কিয়ানের সাথে। কিয়ান কোনো রেসপন্স করছিল না, তাই জিজি ভাবে সেই যাবে কিয়ানকে দেখার জন্য। অন্যদিকে শ্যাং কিয়ানকে বলছিল আমি কি ভুল কিছু করেছি, তুমি কেন এরকম ব্যবহার করছো। তখনই সেখানে শ্যাংয়ের কল আসে। শ্যাং তখন কিয়ানকে বলে অফিসে আমার কাজ আছে, তারপর সে চলে যায়। শ্যাংয়ের চলে যাওয়ার পর কিয়ানকে তার নেকলেস বলছিল সব সময় এরকম হয় না যেরকমটা আমরা চাই। তার গলার নেকলেস তাকে তার হাত দেখতে বলছিল। সে যখন তার হাত দেখে সে দেখতে পায় তার হাতের মাছের আঁশগুলো আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে। নেকলেস তাকে বলে তোমার কাছে মাত্র 12 ঘন্টা সময় রয়েছে। কিয়ান তখন ভাবে আমার গিয়ে সবকিছু আনানকে বলতে হবে। তখনই সেখানে টিনা কিয়ানকে কল করে। কিয়ান যখন কল ধরে টিনা তাকে বলতে শুরু করে দেখছো আমি সাদা জামা পরেছি, এটা আমাকে শ্যাং এবং আনান নিজে চুজ করে দিয়েছে। কিয়ান যখনই তার হাতে সে আংটি দেখে সে তখন তাকে বলে তুমি এই আংটি কোথায় পেয়েছো। টিনা তখন তাকে বলে শ্যাং এটা আমার জন্য ডিজাইন করিয়েছে। টিনা তখন কিয়ানকে বলে আমি শুধু তোমাকে বলতে চাই শ্যাংকে আমাকে দিয়ে দাও, সে শুধু আমার। কিয়ান তাকে জিজ্ঞেস করে তোমাকে কি সত্যি সে আংটি শ্যাং দিয়েছে। তখন সে বলে হ্যাঁ। টিনা বলে শ্যাং তো আমাকে ভালোবাসে, তাই ভালো হবে তুমি আমাদের পথের থেকে সরে যাও। কল কাট করার পর টিনা বলতে থাকে আমি আজকে তোমাকে হার মানতে বাধ্য করব। অন্যদিকে কিয়ানের অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে আংটিটা তার হার্ট স্টোন দিয়ে বানানো হয়েছিল। আনান যখনই তার কাছে আসে সে তখনই তাকে বলে তোমার কি মনে আছে আমি তোমাকে যে জলপরীর কাহিনী বলেছিলাম। সে যখনই আর কিছু বলবে তখনই সেখানে শ্যাং চলে আসে। শ্যাং এসে কিয়ানকে বলে ডিজাইনার সে আংটিটা ভেঙে ফেলেছে, তাই আমি তোমার জন্য অন্য আংটি নিয়ে এসেছি। কিয়ান যদিও সব কিছু জানতো তারপরও সে তাকে কোনো কিছু বলে না। শ্যাং তখন আনানকে বলতে শুরু করে তুমি কি আমার সাথে বিচে যাবে। আনান ভাবছিল মা তো আমাকে স্টোরি শোনাতে শুরু করেছিল। শ্যাং তখন আনানকে বলে তোমার মা তোমাকে যে কোনো সময় স্টোরি শোনাতে পারবে, তুমি আজকে আমার সাথে বিচে চলো। কিয়ান তাকে বলে তুমি একাই যাও, কেন তাকে সাথে নিয়ে যাচ্ছ। তখন সে বলে তোমার শরীর ভালো না, আমি তাকে নিয়ে যাই। আনান তখন তাকে বলে অনেক সময় হয়ে গেছে মা, আমি এসে তারপর আপনার কাছ থেকে গল্প শুনবো। শ্যানও তখন আনানকে সেখান থেকে নিয়ে যায়। তখন সে আর কিছুই তাকে বলতে পারে না। কিয়ানের তখন খারাপ লাগছিল। শ্যাং তাকে জিজ্ঞেস করলে সে বলে না কিছুই হয়নি। শ্যাং যখনই তাকে অন্য কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই তার কল আসে। তারপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। যাওয়ার আগে সে কিয়ানকে বলে তুমি নিজের খেয়াল রেখো। শ্যাংয়ের চলে যাওয়ার পর তার নেকলেস তাকে আবারও বলে তুমি কি এখনো আনানকে সবকিছু বলতে চাও। কিয়ান তখন তাকে বলে বলতে তো চাইছিলাম, কিন্তু তাও তো করতে পারছি না। অন্যদিকে আমরা দেখতে পাই শ্যাং তখন টিনাকে সেই জায়গায় বিয়ে করছিল যে জায়গায় সে আগে কিয়ানকে বিয়ে করেছিল। শ্যাংয়ের বুকে ব্যথা করছিল আর সে ভাবছিল আমার এরকম কেন লাগছে যে কোনো খারাপ কিছু হবে। আন এসে তখন ফুলের তোড়া এবং সে আংটিটা দেয়। এই স্টোনটাই সে শ্যাংকে দিয়েছিল, কিন্তু আজকে সেটা সে অন্য কোনো মেয়ের হাতে পরিয়ে দিচ্ছে। শ্যাং কখনো ভাবতেও পারবে না কত গুরুত্বপূর্ণ জিনিস সে তাকে দিয়েছিল, কিন্তু সে কিয়ানের ভালোবাসার মর্যাদাই দিতে পারলো না। কিয়ানের সব কিছুই দেখছিল, তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তার হাজবেন্ড তাকে বলেছিল সেই জায়গায় সে তাকে দ্বিতীয়বার প্রপোজ করবে, তারপর সে কিয়ানকে বিয়ে করবে, কিন্তু আজকে সেই জায়গায় সে অন্য কোনো মেয়েকে বিয়ে করছে। তারপর আমরা সমুদ্র থেকে একটা কালো সাপকে বেরিয়ে আসতে দেখতে পাই। তাছাড়া কিয়ানের লকেট থেকেও আওয়াজ আসছিল। তখন সে ভাবছিল ভাই কি আমাকে নেওয়ার জন্য আসছে।
তখনই তার নেকলেস থেকে আওয়াজ আসে আর তাকে বলা হয়, তোমার ভাই যদি জানতে পারে তোমার স্বামী আর বাচ্চা তোমার সাথে এরকম ব্যবহার করেছে আর তুমি ফেরতও যাওনি, তাহলে তো সে তাদেরকে মেরেই ফেলবে। কিয়ান তখন ভাবছিল এখন আমি একেবারেই চলে যাব, কিন্তু তখন আন তার মাকে দেখে ফেলে। সে তার মায়ের পেছনে দৌড়াতে শুরু করে। কিয়ান অনেক বড় পাথরের ওপর উঠে গিয়েছিল। সে কান্না করছিল আর তার চোখ থেকে মুক্তা পড়ছিল। আনান পেছন থেকে কান্না করতে থাকে আর তার মাকে বলে, মা তুমি কোথায় যাচ্ছ? শ্যাং এসে আনানকে ধরে আর সে কিয়ানকে বলে, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার ছেলে পড়ে গেছে, তুমি সেখানে কি করছো? কিয়ান তখন আগের সব মুহূর্তগুলো মনে করছিল, সে কিভাবে শ্যাংয়ের সাথে সুন্দর সময় কাটিয়েছে, কিভাবে তাদের দেখা হয়েছিল, কিভাবে সে তাকে বাঁচিয়েছিল, সব ঘটনা সে ভাবছিল। এসব ভেবে কিয়ান তখন পানিতে ঝাঁপ দেয়। তাকে লাফ দিতে সেখানকার অনেক মানুষ দেখে ফেলে। তখন তারা রেস্কিউ টিমকে খবর দেয়। শ্যাংও সেখানে কিয়ানের জন্য চিল্লাচ্ছিল। আশেপাশে যারা দেখেছিল তারা অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করে। কিছুক্ষণ পর সেখানে রেস্কিউ টিম আসে। রেস্কিউ টিম আসার পর তারা অনেকক্ষণ ধরে কিয়ানকে খুঁজতে থাকে, কিন্তু তারা খুঁজে পায় না। রেস্কিউ টিম যখন শ্যাংকে বলে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তার হার্টই ভেঙে যায়। আমি জানতে চাই এত কিছু করার পর এখন তার হার্ট কেন ভাঙবে? সে গিয়ে বিয়ে করুক। আনান এসে তার বাবাকে মারছিল আর বলছিল, বাবা তুমি অনেক খারাপ। সেখানে সিকিউরিটি গার্ড আসলে তখন শ্যাং তাকে বলে আনানকে বাসায় নিয়ে যেতে। আনানের সেখান থেকে যাওয়ার পর শ্যাং সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে শ্যাংয়ের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় রাত হয়ে গেছে আর সে দেখতে পায় সমুদ্র থেকে একরকম আলো বের হচ্ছে। পানির ভেতরে আমাদের কিয়ান এবং তার ভাই জিজিকে দেখানো হয়। জিজি তাকে বাঁচিয়ে নিয়েছিল। কিয়ান এবং জিজি যখন বেরিয়ে আসছিল তখন শ্যাং অনেক বড় একটা লাইট দেখতে পায়। তখনই সেখানে জলপরি রূপে কিয়ানকে তার ভাই নিয়ে আসছিল। জিজি এসে শ্যাংকে দেখে বলে, তুমি সে যে কিনা আমার বোনকে হার্ট করেছো। শ্যাং যখনই তাদের কাছে আসতে যাবে তখনই সে আলোর ঝলকানিতে সে পড়ে যায়। তারা বাইরে আসলে শ্যাং তখন জিজিকে জিজ্ঞেস করে, তুমি কে? জিজি তখন বলে, আমি হলাম কিয়ানের ভাই। তখন সে বলে, কিয়ান আমাকে বলেছে তার কোনো আত্মীয় স্বজন নেই, তুমি বলো তুমি কে এবং তুমি কিয়ানের সাথে কি করেছো? তখন কিয়ানের ভাই অনেক রেগে যায় আর বলে, তুমি আমার কাছে একটা পিঁপড়ার সমান, আমি চাইলে তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমার বোন তোমাকে ভালোবাসে বলে আমি তোমাকে কোনো কিছুই করছি না। শ্যাং তখন অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, এর মানে সে একজন জলপরি? জিজি তখন তাকে বলে, সে হচ্ছে আমাদের জলপরি নগরীর জলপরি রাজকন্যা। যদি কোনো জলপরীকে মানুষ ধোঁকা দেয় তাহলে সে কখনোই মানুষের দুনিয়াতে থাকতে পারে না। শ্যাং তখন তাকে জিজ্ঞেস করে সে কেন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে। জিজি তখন তাকে বলে কারণ সে ভয় পাচ্ছিল সে কখনোই মানুষ রূপ আর নিতে পারবে না। কোনো মানুষ তাকে ধোঁকা দিলে সে রক্তবমি করতে শুরু করে, তার শরীরের আঁশ আস্তে আস্তে ছুটে পড়তে শুরু করে। তাছাড়া সে সমুদ্রে ফিরে না গেলে সে মারাও যেতে পারে। শ্যাংয়ের তখন মনে পড়ে কিছুদিন ধরে তার শরীর ভালো ছিল না আর সে সব সময় তার হাতগুলোকে ঢেকে রাখত যাতে শ্যাং কখনো কোনো কিছু বুঝতে না পারে। শ্যাং এখন ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমাকে মাফ করে দিও, আমার কারণেই তোমার এরকম অবস্থা হলো। শ্যাং তখন জিজিকে জিজ্ঞেস করে, এখনো কেন কিয়ান ঠিক হলো না? সে তো মাত্র সমুদ্র থেকে আসলো। তখন তার ভাই বলে, কারণ তার রিভাইভাল স্কিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিয়ানের ভাই তখন বলে, আমি তাকে শুধু একদিনই জীবিত রাখতে পারবো, তারপর যদি সে সমুদ্রে না যায় তাহলে সে মারা যাবে। কিয়ানের ভাই তখন আকাশে দেখে আর সে তাকে নিয়ে রোডে চলে আসে। শ্যাং তখন কল করে এবং বলে, তাড়াতাড়ি করে বিচে গাড়ি নিয়ে আসো। কিয়ানের ভাই তখন তার কানের দুল খোলে এবং সেটা দিয়ে অনেক সুন্দর এবং এক্সপেন্সিভ একটা কার বানিয়ে ফেলে। এসব কিছু দেখে তো শ্যাং অনেক বেশি অবাক হয়ে যায়। জিজি তখন কিয়ানকে গাড়ির মধ্যে বসায় এবং সে গাড়িতে করে তাকে কোথাও একটা নিয়ে যেতে শুরু করে। শ্যাং তখন চিল্লাতে শুরু করে আর বলে, আমার জন্য অপেক্ষা করো, এখানে আমাদের এই ড্রামাটার এই পার্ট শেষ হয়ে যায়। এখন বলো তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে? ড্রামাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যে মেয়েটা নিজেকে এত বেশি ভাগ্যবতী মনে করতো কিন্তু তার স্বামী প্রমাণ করে দিল সে কত দুর্ভাগ্যবতী, যে কিনা তার গার্লফ্রেন্ডকেই তার হার্ট স্টোন দিয়ে দিতে পারে।